আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল। ভিজুয়াল এক্সপ্লানেশন সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 1 এর লেকচার 2 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখে নেই আমাদের চ্যাপ্টার 1 এর যে লেকচার 2 আছে, এই লেকচার 2 তে আসলে কি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আসলে আজকে চ্যাপ্টার 1 এ আসবো। চ্যাপ্টার 1 এর 1.3 তে যে শ্রেণীবিন্যাসের অংশটুকু আছে সেইটা, এবং তার পাশাপাশি 1.4 এ যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে আসলে শ্রেণীবিন্যাস কাকে বলে। শ্রেণীবিন্যাস বলতে আমরা প্রথমত বুঝবো যে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবজগৎকে আলাদা আলাদা দলে ভাগ করাকে শ্রেণীবিন্যাস বলে। বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবজগৎকে আলাদা আলাদা দলে ভাগ যখন করব তখন সেটা শ্রেণীবিন্যাস। এখন একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে আমরা যদি জলজ এবং স্থলজ এই দুই ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে বাসস্থান এইটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। সেখানে দেখা যাচ্ছে যে কোনো জীব জলে বাস করতেছে, আবার কোনো জীব স্থলে বাস করতেছে। তাহলে আমরা জলজ এবং স্থলজ এই দুই ধরনের জীব পেয়ে গেলাম। এরপরে যদি আমরা আসি যে হচ্ছে জীবের ধরনের ভিত্তিতে উদ্ভিদ এবং প্রাণী, এখানে আমরা দুই ধরনের জীব পেয়ে গেলাম। তারপরে যদি আমরা আসি যে হচ্ছে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একটা খুব সুন্দর কনসেপ্ট তোমাদেরকে আমি দিতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সবজির দোকান বা মুদির দোকানে যে বাজার সাজানো থাকে, এই যে বাজার সাজানো থাকে এইটাও এক ধরনের শ্রেণীবিন্যাসের কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে। কীরকম? এই যে গাজর বলো বা পেঁপে বলো বা বেগুন বলো, প্রত্যেকটা সবজি আসলে বা প্রত্যেকটা বাজার আসলে বা প্রত্যেকটা উপাদান আসলে এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করতেছে। তো এই নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করার কারণে এরা প্রত্যেকের থেকে আলাদা। তাই সবগুলো একসাথে না রেখে এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তো এগুলোকে যখন সাজায় রাখতেছে তখন জিনিসটা অনেক গোছানোভাবে থাকতেছে। তো গোছানোভাবে যখন থাকতেছে যে জিনিসটা আরও দৃষ্টিনন্দন হইতেছে। এটাকে আমরা শ্রেণীবিন্যাসের একটা কনসেপ্ট হিসেবে দেখতে পারি। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ইনি একজন সুইডিশ প্রকৃতিবিদ ছিলেন। তার জীবনকাল ছিল 1707 থেকে 1778 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে ওই আপসালা বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি শ্রেণীবিন্যাসের জনক হিসেবে ব্যাপক সমাদৃত। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আসলে কয়েকটা ধাপ থাকে। ঠিক আছে? তো সেই ধাপগুলো হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এরকম অনেকগুলো ধাপ থাকতেছে। টোটাল 7টা ধাপ। এই যে 7টা ধাপ থাকতেছে, প্রত্যেকটা ধাপ ছোট। অর্থাৎ কিংডম হচ্ছে সবচেয়ে বড়, ফাইলাম হচ্ছে তার চেয়ে একটু ছোট, ক্লাস হচ্ছে তার চেয়ে আরেকটু ছোট, অর্ডার হচ্ছে আরেকটু ছোট, এইভাবে আর কি ব্যাপারটা চলতেছে। তো এই যে ব্যাপারগুলান আছে, যে ধাপগুলান, এই ধাপগুলানের ক্ষেত্রে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখাটা খুবই জরুরি। তো এই যে সিকোয়েন্সটা হচ্ছে কেপিক অফ জিএস, ফার্স্ট লেটার যেগুলো থাকতেছে এই ফার্স্ট লেটারগুলোকে নিয়ে আমরা সিকোয়েন্সটাকে মনে রাখতে পারি। তাহলে সেটা হচ্ছে প্রথমে কিংডম থাকতেছে, তারপর ফাইলাম থাকতেছে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এরপরে যেটা থাকতেছে সেটা হইতেছে, আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো যে একটা যদি কিংডম থাকে, ওই কিংডম আসলে অনেকগুলো ফাইলামে বিভক্ত। তো ফাইলামে যদি বিভক্ত থাকে তাহলে কিংডমটাকে যদি আমরা সেট ধরি তাহলে ফাইলামগুলো হচ্ছে উপসেট। তাহলে সবগুলো উপসেট মিলে একটা সেট হচ্ছে, তার মানে সবগুলো ফাইলাম মিলে একটা কিংডম হচ্ছে। ঠিক একইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ফাইলামকে কয়েকটা ক্লাসে ভাগ করতে পারি। তাহলে এই যে প্রত্যেকটা ফাইলামকে কয়েকটা ক্লাসে ভাগ করলাম, এবার তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্লাসকে কয়েকটা অর্ডারে ভাগ করতেছি। এইভাবে যাইতে যাইতে সবচেয়ে ছোট একক যেটা পাবো সেটা হচ্ছে স্পেসিস। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা ধাপ থাকতেছে, সে তার পূর্ববর্তী ধাপের উপসেট হিসেবে কাজ করতেছে। প্রত্যেকটা ধাপ তার উপসেট হিসেবে যখন কাজ করবে তার পূর্ববর্তী ধাপের ক্ষেত্রে, এইটাকে আমরা বলবো হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ঠিক আছে? তো এই যে নেস্টেড হায়ারার্কি থাকতেছে, শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপকে তার পূর্ববর্তী ধাপের উপসেট হিসেবে ধরে নেওয়ার যে পদ্ধতি, সেটাকে আমরা বলবো হচ্ছে নেস্টেড হায়ারার্কি।
আমরা এখন মানুষের শ্রেণীবিন্যাসটা একটু দেখার চেষ্টা করব। মানুষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রথমে যেটা আসে, মানুষের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষের কিংডম যেটা অ্যানিমেলিয়া, এটার কারণ কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার ভিতর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। সুকেন্দ্রিক কোষ বলতে বোঝানো হচ্ছে যে যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ একটা কোষের ক্ষেত্রে যদি নিউক্লিয়াসটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় বা নিউক্লিয়াস যদি একটা আলাদা উপাদান হিসেবে থাকে, এটাকে খুব সুন্দরভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেমন এই চিত্রতে দেখতে পারতেছো যে সবুজ অংশটা যেটা থাকতেছে এটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা ভালোভাবে শনাক্ত করার মতো একটা উপাদান। তাহলে খুব সহজে যখন শনাক্ত করতে পারতেছি আমরা জীব কোষের মধ্যে, তখন সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ কিংডম অ্যানিমেলিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট। এরপরে যে বৈশিষ্ট্যটা পাবো অ্যানিমেলিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে এরা পরভোজী, অর্থাৎ এরা যেহেতু নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না, তার মানে এরা অবশ্যই খাদ্যের জন্য কোনো না কোনো উদ্ভিদ অথবা প্রাণীর উপরে নির্ভরশীল হবে। এরপরে যেটা থাকতেছে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে জটিল ধরনের টিস্যুতন্ত্র, অর্থাৎ জটিল টিস্যুতন্ত্র বলতে বোঝানো হইতেছে যে একটাই টিস্যু যদি থাকে, একটা টিস্যু কয়েক ধরনের কাজ করতে পারে, মানে কয়েক ধরনের প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে পেশিগুলো একাধারে। সেই জন্য এটাকে বলা হচ্ছে জটিল টিস্যুতন্ত্র। এরপরে কিংডমের পরে যে ধাপটা আছে সেটা হচ্ছে ফাইলাম। এখানে বলা হচ্ছে যে জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। যদি জীবনের কোনো এক পর্যায়ে যদি নটোকর্ড থাকে, এই নটোকর্ডকে যদি বলি আমরা, এটা হচ্ছে প্রাথমিক আমরা মেরুদণ্ড বলতে পারি বা প্রাথমিক একটা গঠন বলতে পারি, যেটা একটা ভ্রূণীয় অবস্থায় কোনো একটা জীবকে একটা কাঠামো প্রদান করবে। যেমন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের কিন্তু ছোটকাল থেকে একদম শুরু থেকেই কিন্তু মেরুদণ্ড ছিল না। তখন এমন একটা তরুণাস্থি নির্মিত উপাদান ছিল যেটা হচ্ছে আমাদের বডিকে একটা স্ট্রাকচার দিছে। এটা পরবর্তীতে আস্তে আস্তে প্রকৃত মেরুদণ্ডী হওয়ার কারণে আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই তরুণাস্থি নির্মিত বা নরম উপাদানটা একটা সময় গিয়ে মেরুদণ্ডে পরিণত হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নটোকর্ড। তার মানে নটোকর্ড প্রকৃত মেরুদণ্ডীদের ক্ষেত্রে একটা সময় গিয়ে মেরুদণ্ডে পরিণত হচ্ছে। এরপরে যে উপাদানটা যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে ক্লাস। মানুষের ক্লাস হচ্ছে ম্যামালিয়া। মানুষের ক্লাস ম্যামালিয়া হওয়ার কারণ হচ্ছে বাচ্চা মায়ের বুকের দুধ পান করে এবং এর গায়ে চুল অথবা লোম আছে। তাহলে এই যে মা বুকের দুধ যেটা পান করতেছে, এটার কারণটা হচ্ছে কি, যে স্তন্যপায়ী যারা থাকতেছে তাদের ক্ষেত্রে ম্যামালিয়া গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকতেছে স্তনে, যেটা হচ্ছে দুগ্ধ উৎপাদন প্রক্রিয়া সম্পাদন করে। সেটার মাধ্যমে আসলে বাচ্চা মায়ের বুক থেকে দুধ পাইতেছে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অর্ডার, সেটা হচ্ছে প্রাইমেট। প্রাইমেট দুইটা কারণে বলা হচ্ছে, এদের আঁকড়ে ধরার মতো উপযোগী হাত আছে এবং তার পাশাপাশি এদের দৃষ্টিশক্তি বেশি উন্নত। অর্থাৎ আমরা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যদি তুলনা করি মানুষের সাথে, তাহলে অন্যান্য প্রাণীরা যে দৃশ্যটা দেখে বা যে ভিজুয়ালটা দেখে, এটা হচ্ছে মানুষের ভিজুয়ালটা আসলে অনেক বেশি কালারফুল, অনেক বেশি স্পষ্ট। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে হোমিনিড। এটা হচ্ছে ফ্যামিলি হোমিনিড বলতে শিম্পাঞ্জি, গরিলা প্রভৃতির সাথে একটা ভালো রকমের সাদৃশ্য পাওয়া যাইতেছে। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে জেনাস, যেটা বলা হচ্ছে হোমো। এটা ক্ষেত্রে আমরা যদি দেখি যে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। দেহের সাথে মস্তিষ্কের যে অনুপাত, যদি দেহের আকারের সাথে মস্তিষ্কের আকারের অনুপাত করা হয়, তাহলে মানুষের মস্তিষ্কের অনুপাতটাই হবে সবচেয়ে বড়, কারণ দেহের সাথে মস্তিষ্কের অনুপাত। যেমন সাধারণত একটা হাতির ওজন মোটামুটিভাবে 4000 থেকে 7000 কেজি হয়। তো 4000 থেকে 7000 কেজি ওজনের একটা হাতির ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো যে চিত্র তো দেখতে পারতেছো, মানুষের মস্তিষ্কের প্রায় সমান। কিন্তু মানুষ একটা 60, 70, 80 কেজি বা 100 কেজির একটা মানুষের ক্ষেত্রে এই সমান পরিমাণ ব্রেন পাওয়া যাইতেছে। তার মানে অবশ্যই হাতির তুলনায় মস্তিষ্কেও যদি অনুপাত করি দেহের সাথে, মানুষেরটাই সবচেয়ে বড়। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে জেনাস হোমো বলার আরেকটা কারণ হচ্ছে
খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে এবং চলতে পারে, দাঁড়াইতে পারে। এগুলা হচ্ছে আমাদের হোমো শ্রেণী যেটা থাকতেছে, মানে হোমো গণ-এর অন্তর্ভুক্ত। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে স্পেসিস। স্পেসিস হচ্ছে হোমোসেপিয়েন্স। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাণীগুলো চিত্রে দেখতে পারতেছো, তাদের ভিতরে সবচেয়ে বেশি বড় কপাল বা চওড়া কপাল হইতেছে মানুষের। এদের খুলির হাল তুলনামূলকভাবে পাতলা এবং এরা ভিত্তিকভাবে প্রচণ্ড রকমের উন্নত। ঠিক আছে? এরপরে যেটা আছে আমাদের প্রথম অধ্যায়ের শ্রেণীবিন্যাস। প্রথম অধ্যায়ে টোটাল 4টা শ্রেণীবিন্যাস আছে। তার ভিতরে একটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস, হুইটেকারের শ্রেণীবিন্যাস, মার্গুলিসের শ্রেণীবিন্যাস এবং টমাস কেভলিয়ার স্মিথের শ্রেণীবিন্যাস। আমরা প্রথমে ক্যারোলাস লিনিয়াসের যে শ্রেণীবিন্যাসটা সেটা দেখি। ক্যারোলাস লিনিয়াস তার জীবন দশা অর্থাৎ 1707 থেকে 1778 খ্রিস্টাব্দের মধ্যে জীবের ধরনের ভিত্তিতে পুরো জীব জগৎকে দুই ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং আরেকটা হচ্ছে প্রাণী জগৎ। এরপরে যেটা থাকতেছে সেটা হইতেছে 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার ভিত্তি ধরে নিছেন হচ্ছে কোষের সংখ্যা, বৈশিষ্ট্য, ডিএনএ, আরএনএ, খাদ্যাভ্যাস, বাসস্থান, এইগুলোর উপর ভিত্তি করে তিনি জীবজগৎকে টোটাল 5টা ভাগে ভাগ করেন। সেগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপরে বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে জীবজগৎকে মোট 2টি ভাগে ভাগ করেন। মনেরা গ্রুপ যেটা থাকতেছে এই গ্রুপটাকে একাই বলে দেওয়া হয়েছে আদিকোষী। আদিকোষী বলতে একটা কোষে নিউক্লিয়াস নামক যে গঠনটা এটা যদি সুস্পষ্টভাবে না থাকে তখন সেটাকে বলা হচ্ছে আদিকোষী, এবং যদি সুস্পষ্টভাবে থাকে তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃতকোষী। মনেরা জীবটাকে বা মনেরা গ্রুপটাকে বলা হয়েছে আদিকোষী এবং বাকি যে থাকতেছে 4টা গ্রুপ প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 4টা গ্রুপ মিলে হয়ে গেছে হচ্ছে প্রকৃতকোষী। এরপরে 2004 সালে বিজ্ঞানী টমাস কেভলিয়ার স্মিথ পূর্ববর্তী সকল ধরনের শ্রেণীবিন্যাসের ভিত্তি পর্যালোচনা করেন এবং তিনি মনেরা রাজ্যকে একটা বিশেষ নাম দেন। সেটা হচ্ছে মনেরা রাজ্যকে তিনি ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নামকরণ করেন এবং প্রোটিস্টা যে রাজ্যটা আছে প্রোটিস্টা রাজ্যকে তিনি 2টা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে প্রোটোজোয়া এবং আরেকটা হচ্ছে ক্রোমিস্টা। তাহলে আমরা এখন পর্যন্ত টোটাল 4টা শ্রেণীবিন্যাস পাইলাম, যার ভেতরে দেখতেছি আমরা থাকতেছে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ইনি পুরো জীবজগৎকে 2 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী, অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নামে 2টা ভাগে ভাগ করছেন। এরপরে বিজ্ঞানী হুইটেকার পুরো জীবজগৎকে 5টা ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরপরে বিজ্ঞানী মার্গুলিস পুরো জীবজগৎকে 2 ভাগে ভাগ করছেন, সেটা হচ্ছে আদিকোষী এবং প্রকৃতকোষী। টমাস কেভলিয়ার স্মিথ পুরো জীবজগৎকে 6 ভাগে ভাগ করছেন, সেটা হচ্ছে মনেরা, প্রোটোজোয়া, ক্রোমিস্টা। এখানে প্রোটোজোয়া ও ক্রোমিস্টা হচ্ছে প্রোটিস্টার 2টা ভাগ, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমার পড়া রিলেটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে জানিয়ে দাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। তুমি নিজে দেখো এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।